আচ্ছা, ধনী আর গরিব মানুষের মধ্যে আসল তফাৎটা কোথায় বলতে পারেন? এটা কিন্তু ভাগ্য বা বুদ্ধির খেলা নয়। আসল খেলাটা হলো সাইকোলজির, মানে মনস্তত্ত্বের। অনেকেই ভাবে যে তাদের আরও ভালো সুযোগ দরকার বা আরেকটু স্মার্ট হতে হবে, কিন্তু আসল বাধাটা যে আমাদের নিজেদের মনের ভেতরেই লুকিয়ে আছে। লেইলা হরমোজের এই কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ আমরা শুধু এটাই দেখব না যে কিভাবে আমাদের চিন্তাভাবনা আমাদের অর্থনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে, বরং আমরা জানব কিভাবে সেই চিন্তাভাবনাকে বদলে ফেলা যায় একদম হাতে কলমে। তো আজকে আমরা মূলত ৩টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে দেখব আমাদের ভেতরের প্রোগ্রামিং কিভাবে আমাদের টাকার সিদ্ধান্তগুলো ঠিক করে দেয়। এরপর আমরা সম্পদের একটা নতুন সংজ্ঞা খুঁজব। আর সবশেষে দেখব কিভাবে আমাদের মস্তিষ্কের কিছু বাধা টপকে সামনে এগোনো যায়। আচ্ছা, তাহলে চলুন একদম ভেতরে ঢোকা যাক। আমাদের সবার মধ্যেই কিন্তু কিছু অদৃশ্য স্ক্রিপ্ট বা বিশ্বাস কাজ করে, যা আমাদের পুরো আর্থিক জীবনটাকে চালায়। আর মজার ব্যাপার হলো, আমরা বেশিরভাগ সময়ই সেটা টেরই পাই না। এই জিনিসটাকে বলে মানি স্ক্রিপ্ট। ভাবুন তো, এটা আপনার মস্তিষ্কের একটা সফটওয়্যারের মতো, যেটা হয়তো ছোটবেলায় লেখা হয়েছিল, আর আজও আপনার অজান্তেই আপনার সব টাকা পয়সার সিদ্ধান্তকে কন্ট্রোল করে যাচ্ছে। সাইকোলজিস্টরা মূলত এই ৪ ধরনের মানি স্ক্রিপ্ট খুঁজে পেয়েছেন। যেমন ধরুন, মানি অ্যাভয়েডার। এরা মনে করে টাকা জিনিসটা খারাপ, তাই তারা না জেনেই সাফল্যকে দূরে ঠেলে দেয়। আবার মানি ওরশিপাররা ভাবে টাকাই সব সুখের মূল, যার জন্য তারা হয়তো সম্পর্ককেও গুরুত্ব দেয় না। মানি স্টেটাস টাইপের মানুষরা নিজের দাম ঠিক করে সম্পদের পরিমাণ দিয়ে, আর সবসময় অন্যদের সাথে একটা প্রতিযোগিতায় লেগে থাকে। আর মানি ভিজিল্যান্ট, তারা টাকা জমানো নিয়ে এতটাই চিন্তায় থাকে যে অনেক টাকা থাকার পরেও শান্তিতে থাকতে পারে না। একবার ভেবে দেখুন তো, এর মধ্যে কোনটার সাথে নিজের মিল খুঁজে পাওয়া যায়? এর পেছনে আরেকটা গভীর ধারণা কাজ করে, যেটাকে বলে ওয়েলথ সিলিং বা সম্পদের সর্বোচ্চ সীমা। ব্যাপারটাকে একটা থার্মোস্ট্যাটের সাথে তুলনা করতে পারেন। যদি কেউ মনে মনে বিশ্বাস করে যে সে বছরে $৫০,০০০ আয় করার যোগ্য, তাহলে তার মস্তিষ্ক তাকে অবচেতনভাবেই ওই লেভেলেই আটকে রাখবে, এমনকি যখন তার চেয়ে বেশি আয় করার সুযোগ আসবে তখনও। প্রশ্ন হল, এই অদৃশ্য থার্মোস্ট্যাটটাকে বাড়ানো যায় কিভাবে? ভাগ্য ভালো যে এর একটা সহজ উপায় আছে। প্রথমে একটা কাগজে নিজের বর্তমান আর্থিক পরিচয়টা লিখতে হবে, তারপর কাগজের উল্টো দিকে নিজের পছন্দের নতুন পরিচয়টা লিখতে হবে, মানে আপনি কি হতে চান। এখনই সেই ব্যক্তি হওয়ার দরকার নেই, শুধু বাক্যটা লিখে প্রতিদিন চোখে দেখতে হবে। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে। এখানে আমরা সম্পদের সংজ্ঞাটাই বদলে ফেলব। কারণ ধনীরা সম্পদকে যেভাবে দেখে, সাধারণ মানুষ ঠিক সেভাবেই দেখে না। তাদের ফোকাসটা থাকে খরচ করার চেয়ে তৈরি করার দিকে। রবার্ট কিওসাকির এই বিখ্যাত কথাটা সম্পদ আর দায়ের মধ্যেকার পার্থক্যটা খুব পরিষ্কার করে দেয়। আর এটাই কিন্তু ধনী মানসিকতার একেবারে মূল ভিত্তি। দেখুন, সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর দায় হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। এই সাধারণ কিন্তু শক্তিশালী পার্থক্যটা বুঝতে পারাই হতে পারে যে কারো অর্থনৈতিক জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। চলুন কয়েকটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। আপনার নিজের ব্যবহারের গাড়িটা কিন্তু একটা দায়, কারণ এর পেছনে সুইরাকি খরচ আছে, আর দিন দিন এর দাম কমছে। কিন্তু একটা ভাড়ার বাড়ি হলো সম্পদ, কারণ ওটা প্রতি মাসে আয় এনে দিচ্ছে। একইভাবে নতুন কোনো দক্ষতা শেখার জন্য কোর্স করাটাও একটা সম্পদ, কারণ এটা আপনার ভবিষ্যতের আয়ের রাস্তা খুলে দিতে পারে। দেখুন, টাকা পয়সার ব্যাপারে আমাদের সব সিদ্ধান্ত কিন্তু দুটো মানসিকতার যে কোনো একটা থেকে আসে। স্বল্পতার মানসিকতা আমাদের সেই আদিম ইনস্টিংস থেকে আসে, যা সারাক্ষণ কানে কানে বলে সম্পদ সীমিত, যা আছে তাই আঁকড়ে ধরো। অন্যদিকে প্রাচুর্যের মানসিকতা বিশ্বাস করে যে সুযোগ আর সম্পদ অসীম, আর চেষ্টা করলেই সবসময় নতুন কিছু তৈরি করা যায়। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান, $৪০,০০০ প্রতি মাসে। এটা কিন্তু কোনো আয় নয়, এটা একটা খরচের হিসাব। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই প্রাচুর্যের মানসিকতার একটা অসাধারণ উদাহরণ। এটা লেইলা হরমোজি নিজের জীবনের একটা গল্প। একটা সময়ে তিনি মাসে $৪০,০০০ দিয়ে একজন কোচ রেখেছিলেন, যখন তার ব্যবসার আয় ছিল মাত্র $৫০,০০০। স্বল্পতার মানসিকতা তখন ভেতর থেকে চিৎকার করে বলছিল,
এটা তো বোকামি, তুমি তো দেউলিয়া হয়ে যাবে। কিন্তু তার প্রাচুর্যের মানসিকতা দেখেছিল যে এই বিনিয়োগটা বহুগুণ হয়ে ফিরে আসবে, আর বাস্তবে তাই হয়েছিল। এই একটা সিদ্ধান্ত তাকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করতে সাহায্য করেছিল। আচ্ছা, আমরা এবার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্কের ভেতরে গেঁথে থাকা কিছু মানসিক বাধা ডিঙিয়ে আর্থিক উন্নতি করা সম্ভব। আমাদের মস্তিষ্কটা লস অ্যাভার্শন বা ক্ষতি এড়ানোর জন্য প্রোগ্রাম করা। মানে সাইকোলজিস্টরা দেখেছে যে $100 হারানোর কষ্ট $100 পাওয়ার আনন্দের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী। আর এই ভয়টাই আমাদের নতুন সুযোগ নিতে বা বিনিয়োগ করতে বাধা দেয়, কারণ হারানোর ভয়টা পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি। অথচ সম্পদ গড়তে গেলে কিন্তু হিসেব করে ঝুঁকি নিতেই হয়। তাহলে প্রশ্ন হলো, এই ভয়টা কাটানোর উপায় কি? একটাই উপায়, পুরো দৃষ্টিভঙ্গিটায় বদলে ফেলা। ভাবুন তো, যদি প্রত্যেকটা আর্থিক ক্ষতিকে ব্যর্থতা না ভেবে টিউশন ফি হিসেবে দেখা হয়, মানে এটাকে যদি শেখার দাম হিসেবে ধরা হয়, তাহলে কেমন হয়? লেইলার জীবনে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। একটা ব্যবসায়িক সিদ্ধান্তে তার প্রায় $3 মিলিয়ন ক্ষতি হয়। কিন্তু তিনি ভেঙে না পড়ে ব্যাপারটাকে $3 মিলিয়ন শিক্ষা হিসেবে দেখেছেন। আর যেই মুহূর্তে তিনি দৃষ্টিভঙ্গিটা বদলালেন, সঙ্গে সঙ্গে ক্ষতির যন্ত্রণাটা কমে গিয়ে সেটা ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্পদে পরিণত হল। আর আমাদের শেষ যে ভুল বিশ্বাসটা নিয়ে কথা বলবো, সেটা হলো সময়ের ফাঁদ। বেশিরভাগ মানুষই টাকা বাঁচানোর জন্য নিজের অমূল্য সময় নষ্ট করে। তারা সবচেয়ে বড় ভুলটা করে, তারা ভুলে যায় যে টাকা একটা নবায়নযোগ্য সম্পদ, কিন্তু সময় তা নয়। টাকা হারালে আবার কামানো যায়, কিন্তু একবার যে 1 ঘন্টা চলে গেল, সেটার কোনোদিনও ফিরে পাওয়া সম্ভব না। এই ফাঁদ থেকে বের হওয়ার একটা সহজ পদ্ধতি আছে। প্রথমে নিজের ঘন্টা প্রতি আয় কত সেটা হিসেব করতে হবে। তারপর দেখতে হবে কোন কোন কাজগুলো সেই আয়ের চেয়ে কম মূল্যের। সেই কাজগুলো অন্য কাউকে দিয়ে করাতে হবে। একটা কথা মনে রাখা দরকার, ধনিয়া কিন্তু অলস বলে কাউকে কাজে রাখে না। তারা রাখে কারণ তারা তাদের সময়ের দাম বোঝে। তারা জানে যে কম দামে কাজগুলো অন্যকে দিয়ে করালে তারা সেই সময়টা আরও মূল্যবান কাজে লাগাতে পারবে, যা তাদের সম্পদ আরও বাড়িয়ে দেবে। তো এই যে আমরা 6টা মানসিক বাধা নিয়ে কথা বললাম, মানি স্ক্রিপ্ট, ওয়েলথ সিলিং, সম্পদ বনাম দায়, স্বল্পতার মানসিকতা, লস অ্যাভার্শন আর সময়ের ফাঁদ, একটু ভেবে দেখুন তো এর মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? শুধু তথ্য জানলেই হবে না। আসল চ্যালেঞ্জ হলো এই আলোচনা থেকে যে কোনো একটা মানসিক পরিবর্তন বেছে নেওয়া এবং এই সপ্তাহ থেকেই সেটাকে কাজে লাগানো শুরু করা। কারণ সম্পদ তৈরি করা কোনো একদিনের বড় লাভ নয়, এটা হলো সঠিক মানসিকতা নিয়ে প্রতিদিন একটু একটু করে এগোনোর ফল। আপনার প্রথম পদক্ষেপ কোনটা হবে?